শুভমান গিল ম্যাচ উইনিং সেঞ্চুরি। আজকের এই ম্যাচটা সম্পর্কে তো আলোচনা করব, কিন্তু তার আগে 1.5 বছর আগের একটা ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে দুটো কথা বলতে চাই। 2023 সালের এশিয়া কাপ, মুখোমুখি ভারত এবং বাংলাদেশ। সেদিনকেও এরকম একটা পরিস্থিতি ছিল যখন ভারত রান চেস করতে এসেছিল এবং শুভমান গিল রান চেস করতে এসে একটা দারুণ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু ভারতের জেতার জন্য যখন প্রায় 50-55 রান মতন দরকার, তখন গিল আউট হয়ে গেছিলেন এবং ভারত শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেছিল। সেই সময় গিলকে নিয়ে চারদিকে প্রচুর চর্চা হতো। অনেকেই বলতেন যে কোহলির উত্তরসূরি রূপে আমরা গিলকে পেয়ে গেছি। সেদিন আমি ফেসবুকে একটা পোস্ট করে লিখেছিলাম যে যেদিন থেকে গিল এই রকম ম্যাচগুলো ভারতকে জিতিয়ে ফিরবেন, সেদিনকেই আমি বলবো যে কোহলির কাছ থেকে শ্রেষ্ঠত্বের ব্যাটন গিলের কাছে হস্তান্তরিত হয়েছে, তার আগে নয়। আজ আবারও ঠিক একই রকম একটা মঞ্চ ছিল গিলের কাছে। বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ, ভারত রান চেস করছিল এবং এক্ষেত্রে গিল সেঞ্চুরিও করলেন, ভারতকে ম্যাচ জিতিয়েও ফিরলেন। এক্ষেত্রে আমি বলবো না যে কোহলি থেকে গিলের কাছে শ্রেষ্ঠত্বের ব্যাটন চলে এসেছে, এমনটা একদমই নয়। গিলকে এটা আবারও করতে হবে, বারবার করতে হবে। কিন্তু অ্যাট লাস্ট গিল ভারতকে ম্যাচ জেতানো শিখে গেছে। গিল অ্যাট লাস্ট সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জিতিয়ে ফিরছেন রান চেস করতে এসে। দ্যাটস ইট। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাংলাদেশকে পরাজিত করে ভারত তাদের অভিযান শুরু করলো। একটা ছোট্ট প্রশ্ন, জাকের আলী অনেক ওই যে ক্যাচটা মিস করলেন, ওখানেই কি ম্যাচের ভাগ্য বদলে গেছে? কারণ রাহুল তারপরে ম্যাচটা জিতিয়ে ফিরলেন, রাহুল গিল মিলে। আমার উত্তর হচ্ছে না। বাংলাদেশ ম্যাচটা তখনই হেরেছে যখন তাদের 35 রানের মধ্যে 5টা উইকেট পড়ে গেছিল। দ্যাটস ইট। ওই জায়গা থেকে বাংলাদেশের ম্যাচে ফেরা, ম্যাচ জিতে আসা প্রায় অসম্ভবই ছিল বলতে পারি। চলুন তাহলে আজকের এই ম্যাচ সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করি। তো টুর্নামেন্ট সবে শুরু হয়েছে এবং এখনই কে জিততে চলেছে সেটা আমরা জানি না, কিন্তু আপনি যদি মোস্টলি অ্যাপে ঠিকঠাক প্রেডিকশন করেন, তাহলে আপনি যে প্রচুর অর্থ এবং পুরস্কার জিতে নিতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মোস্টলি এখন আপনার জন্য নিয়ে এসেছে দৈনিক 30% স্পোর্টস রিলোড বোনাস, যেখানে আপনি সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও থাকছে দৈনিক 650% স্লট বুস্ট, যেখানে আপনি 13,000 টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এখানে প্রত্যেক রেফারে থাকছে আনলিমিটেড 1200 টাকা, ফেসবুকে রিভিউ দিলেই পেয়ে যাবেন 200 টাকা এবং আপনার জন্মদিনে পেয়ে যাবেন 2000 টাকা পর্যন্ত উপহার। টাকা ট্রানজাকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ফোনপে, গুগল পে, ইউপিআই, এবং যদি বাংলাদেশের ইউজার হন সেক্ষেত্রে নগদ, বিকাশ, রকেট অথবা উপায়। সুতরাং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে মোস্টলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আপনিও হয়ে উঠুন চ্যাম্পিয়ন। প্রথমেই বাংলাদেশের ব্যাটিং দিয়ে শুরু করতে হচ্ছে। 35 রানের মধ্যে 5টা উইকেট পড়ে গেল। মানে কিভাবে সিনিয়র ব্যাটাররা এরকম পারফরমেন্স কিভাবে করলে? তাদের সম্পর্কে বলার আগে একটু তাওহিদ হৃদয়কে দিয়ে শুরু করি, কারণ হৃদয় যে ব্যাটিংটা করেছেন তার জন্য একটা স্যালুট তো জানাতেই হয়। ক্র্যাম্প নিয়ে খোঁড়াতে খোঁড়াতে হৃদয় একটা সেঞ্চুরি করলেন। এবার অনেকেই তার ইনিংসটাকে বা তার ওই জাকেরের সাথে পার্টনারশিপটাকে অনেকভাবে দেখছেন বা বর্ণনা করছেন। অনেকে বলছেন খুব স্লো ইনিংস, অনেকে বলছেন দূর সম্মানজনক হারের জন্য খেলছে, ইত্যাদি ইত্যাদি। দেখুন, প্রথমত 35 রানে 5টা উইকেট পড়ে গেছে। মুশফিকুর রহিমের মতন প্লেয়ার আউট, মাহমুদুল্লাহ নেই। সুতরাং সিনিয়র প্লেয়ারদের কোনো কর্তব্য দায়িত্ব বলে আর কিছু পড়ে নেই, ঠিক আছে? অর্থাৎ দুই জুনিয়রকেই ম্যাচে যা করতে হবে সেটা তাদেরকে করতে হবে। জাকের এবং তার সাথে হৃদয় দুজনেরই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ। হৃদয়ের প্রথম কোনো 50 ওভারের আইসিসি টুর্নামেন্ট জাকেরের। এবং দুজনে যেভাবে পার্টনারশিপটা বিল্ড করলেন, বিশেষ করে হৃদয়, আপনি যদি হৃদয় এবং জাকেরের পার্টনারশিপটা ঠিকঠাক দেখেন তাহলে একটা কমন জিনিস দেখতে পাবেন। সেটা হলো হৃদয় রিস্ক নেননি, আর জাকের যেভাবে খেলছিলেন প্রচণ্ড ছটফট করছিলেন। দুজনের মধ্যে ডিফারেন্স এটাই ছিল। হৃদয় একদমই রিস্ক নেননি। হৃদয় যে বলটা খেলার খেলেছেন, যে বলটা ছাড়ার ছেড়েছেন, যে বলটা ডিফেন্স করার করেছেন, সিম্পল। যে বলটাতে রান নেওয়া যাবে নিয়েছেন। জাকের আলী অনেক যেভাবে ব্যাটিং করছিলেন, যেভাবে স্টান্স ছিল, যেভাবে বারবার ক্রিজের ভিতরে ঢুকে পড়ছিলেন, মনে হচ্ছিল যে হিট উইকেটই না করে দেন, এতটাই ছটফট করছিলেন। এবং প্রথম বলেই তো ক্যাচও দিয়ে ফেলেছিলেন, তাই না? যেটা হলো না, হ্যাট্রিক চান্স মিস হলো অক্ষর প্যাটেলে। সো হৃদয় তার পুরো ইনিংসটাকে খুব সুন্দরভাবে বিল্ড করেছেন শেষ পর্যন্ত। হৃদয় ধৈর্য ধরে খেলছিলেন বটে, কিন্তু ফ্রি হিটে ছক্কা মারতো তিনি কিন্তু দ্বিধাবোধ করেননি, কারণ ওটা একটা সুযোগ তার কাছে। ওই বলে যদি ছক্কা না মারেন তাহলে আর কি হবে? আবার ওই বলে ছক্কা মারার পর এমনও তিনি সেই জায়গাতে চলে যাননি যে চলো একটা 6 মেরেছি, আমি কনফিডেন্স পেয়ে গেছি, আবার একটা 6 মারবো না। সুন্দরভাবে ইনিংসটাকে বিল্ড করেছেন, কারণ অন্তত তার মাথায় এটা ঘুরছিল যে এখান থেকে অন্তত 35-40 ওভার পর্যন্ত আমাকে খেলতে হবে। দ্যাটস ইট। সাথে জাকের আলী অনেক ছিলেন, তিনি রানের মধ্যেই ছিলেন ওডি ফরম্যাটে, বাট একটু তো ছটফট করছিলেন, একটু সাহায্য পাওয়ার দরকার ছিল তার অপর প্রান্ত থেকে। সেটা হৃদয় দিয়েছেন, সেই ভরসাটা দিয়েছেন এবং সেই কারণে দুজনের মধ্যে একটা সুন্দর পার্টনারশিপ হয়েছে। স্লো হয়তো হয়েছে, কিন্তু আবারও বলবো যেহেতু কোনো টার্গেট সেট করা ছিল না,
সুতরাং তাদেরকে থাকতে হতো। যদি 32 বা 35 ওভারের মধ্যে উইকেট পড়ে যেত, 32-35 বেশি বলছি, কারণ 8 ওভারের মধ্যে উইকেট পড়ে গেছিলো 5টা, ধরুন 25 ওভারের মধ্যে আরেকটা উইকেট পড়ে গেল, 25 মানে অনেকটা, তখন কি হতো? ঋষাদ নামতেন টেল এন্ডার, এবং ঋষাদ এইরকমভাবে খেলবেন ধৈর্য ধরে, এমনটা আমি এক্সপেক্টও করি না। ইভেন জাকেরের থেকেও এই ধরনের ইনিংস এক্সপেক্টেড নয়, এবং বোঝাই যাচ্ছিল জাকের এই ধরনের ইনিংস খেলতে স্বচ্ছন্দ নন, সে কারণে একটু ছটফট করছিলেন। ইভেন যেভাবে আউট হলেন, সে আউটটা দেখেও কিন্তু বোঝা যায়, আউটের ধরন দেখেই বোঝা যায় যে এরকম সিচুয়েশনে জাকের অ্যাকচুয়ালি কীরকম শট খেলতে চাইছেন বা কিভাবে খেলতে অভ্যস্ত। বাট স্টিল আমি বলবো জাকেরের ইনিংসটা খুব ভালো ছিল। হৃদয়ের তো অবশ্যই দারুণ, জাকেরের ইনিংসটাও খুব ভালো ছিল। অ্যাটলিস্ট তিনি উইকেট বিলিয়ে আসেন, হ্যাঁ উইকেট বেলানোর মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। একটা ক্যাচ মিস হলো রোহিতের থেকে, একটা হার্দিকের থেকে একটা স্টাম্পড আউট মিস হলো, বাট স্টিল আমি বলবো যতটুকু সুযোগ পেয়েছেন সেই সুযোগগুলো কাজে লাগিয়ে অন্তত পার্টনারশিপটা ঠিকঠাক বিল্ড করেছেন, ওটাই এনাফ ছিল। কিন্তু তারপরে আবার একটা ক্যাচ মিস করলেন, মানে জাকের যেন বুঝিয়ে দিলেন আমার একটা ক্যাচ মিস হয়েছে, আমি একটা ক্যাচ মিস করেছি, শোধবোধ, কেউ কাউকে কিছু বলতে পারবে। বাট আমি অন্তত মনে করি জাকের ইনিংসটা ভালো ছিল, বাট আরেকটু ম্যাচিওর তাকে হতে হবে, সেটা হয়তো ইন ফিউচার হয়েও যাবেন, বাট পরিস্থিতি অনুযায়ী ঠিক আছে। অনেকে বাবার আজমের গতকালের ইনিংসের সাথে তুলনা টানছে, কোনো দরকারই নেই। বাবার আজম রান চেস করতে সেই ইনিংসটা খেলেছিলেন, এটা রান সেট করার ব্যাপার ছিল, এবং সবাই জানে যে এখানে তিনি আউট হলে আর কেউই নেই যে এই জায়গাটা থেকে এরকম একটা পার্টনারশিপ বিল্ড করবে। সো ঠিক আছে। এবং হৃদয় তো আসলেই খুব ভালো খেলেছেন, খুবই ভালো খেলেছেন। হৃদয় যেভাবে স্টেপ আউট করে ওই কভারের উপর দিয়ে যে শটটা খেললেন, কার বলে খেললেন ঠিক মনে পড়ছে না, বাট ওই শটটা দেখে বা যেভাবে ফিল্ড প্লেসমেন্ট অনুযায়ী তিনি শটগুলো খেললেন, ওটা দেখে আসলেই বলতে হয় যে আসলেই তিনি ভালো খেলেছেন, খুবই ভালো খেলেছেন নিঃসন্দেহে। আর বাকি সৌম্য শূন্য, শান্ত শূন্য, মুশফিকুর রহিম শূন্য, সবাইকে আমি বাদ দিয়ে মুশফিকুর রহিমের উদ্দেশ্যে শুধু বলতে চাই, মুশফিকুর রহিম এই টিমের সবচেয়ে সিনিয়র প্লেয়ার, তাই তো? ইভেন মাহমুদুল্লাহ থাকলেও তিনি সবচেয়ে সিনিয়র হতেন। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মনে হয় সবচেয়ে সিনিয়র প্লেয়ার মুশফিকুর রহিম, যারা অ্যাক্টিভ ক্রিকেটার রয়েছেন। তার আগে কারো আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয়েছিল বলে আমার তো অন্তত মনে পড়ছে না। জিম্বাবুয়েতে হতে পারে, কয়েকজন থাকতে পারেন, ওই উইলিয়ামস বা যাই হোক। সেই মুশফিকুর রহিম যদি এরকম পরিস্থিতিতে এরকম আউট হন, তাহলে কি বলা যাবে? তাও আবার ব্যাকফুটে ডিফেন্স করতে গিয়ে কিছু বলার নেই। এবং শান্ত, সৌম্য স্টিল তানজিদ ট্রাই করেছেন, বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলছিলেন, কিন্তু স্টিল মানে আপনি ওই যদি একই ফ্লোতে ব্যাটিং করে যান, 2-3 উইকেট পড়ে গেছে, সেই সিচুয়েশনও আপনি যদি এই একই ফ্লোতে ব্যাটিং করে যান, না 3টে উইকেট পড়েছিল, মিরাজও তো আউট হয়নি, তাহলে তো আপনাকে একটু ভাবতেই হবে যে ঠিক আছে আমি মারতে পারি, খুব ভালো কথা, কিন্তু কেউ আমার সাথে পার্টনারশিপ বিল্ড করছে না। 2023 বিশ্বকাপে লিটন আপনার সাথে ছিল, তাই আপনি খুব সুন্দরভাবে খেলছিলেন, কিন্তু এক্ষেত্রে 3টে উইকেট পড়ে গেছে, আপনি স্টিল ওরকম শট খেলবেন, তাই না? তো মানে আউটটা যে শটে খেলতে গেলে সেটা ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছেন, বাট স্টিল যে শটগুলো খেলছিলেন মনেই হচ্ছিল যে একটা পড়তে চলেছে। সেই একটা ইভেন যখন জাকিরও ব্যাটিং করছিলেন, গোটা তার ইনিংসটা ধরেই মনে হচ্ছিল যে আবার একটা উইকেট পড়তে চলেছে, এক্ষুনি জাকির আউট হতে চলেছে। হৃদয় দারুণ খেলেছেন, ঠিক ততটাই বাজে খেলেছেন শান্ত বা মিরাজ বা মুশফিকুর, যাদের কথা বলতে। মাহমুদুল্লাহ থাকলে হয়তো জাকির বা তাহিদের মধ্যে একজনকে বসতে হতো, বাট অ্যাট লাস্ট সেটা হয়নি। যাই হোক, বাংলাদেশের 228 রান ঠিক আছে। এবার প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া সেটাও একটু অড মনে হচ্ছিল, বাট যেহেতু পরে ডিউ আসেনি, সুতরাং সেটাকেও থামস আপ দিয়ে দেওয়া যায় যে ঠিক আছে, প্রথমে ব্যাটিং করেছে ঠিকই আছে, কারণ রান চেস করতে এসে ভারত আসলে একটা সময় সমস্যায় পড়েছিল। বাট অল ওভার 228 বাংলাদেশের ব্যাটিং পার্সপেক্টিভ থেকে প্রথম দিকে খুবই বাজে, পরের দিকে কি আসলেই ভালো। ভারতের থেকে দেখুন, ভারতের বোলিং খুব ভালো হয়েছে, অল ওভার ভারতের বোলিং খুবই ভালো হয়েছে। ভারতের বোলিংকে আমি 10-এ 8 বা 8.5 রেটিং তো অবশ্যই করবো আজকে। মানে খুব খারাপ বোলিং হয়েছে, উইকেট তুলতে পারছে না, একদমই নয়। ভারতের সমস্যা যেটা সেটা হলো ক্যাচ মিস করেছে। বলতে বাধ্য হচ্ছি যে এই ধরনের ফিল্ডিং করলে কিন্তু বড় দলের এগেনস্টে যদি অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকার মতন দল আসে, তারা কিন্তু ম্যাচ বার করে দেবে, সিম্পল। এই ধরনের ক্যাচ মিস করা যাবে না। রোহিতের ক্যাচটাও খুব একটা কঠিন ছিল না, স্ট্রিপে মাঝে মাঝে একটু চাপ থাকে, হার্দিকের তো একদমই নয়। রাহুলকেও আর একটু বেটার স্টাম্পিং এফার্ট দিতে হবে। কমেন্টেটররাও বলছিলেন যে রাহুল এই যে স্টাম্পিংয়ের অ্যাপিলগুলো করছেন, রাহুল নিজেও জানেন যে এটা ঠিক আছে করছি, বাট হয়তো হয়নি। মানে ওই ধোনি যে বল কালেক্ট করেই যে মুহূর্তে চলে আসতেন, ধোনির যে কিপিংয়ের যে টেকনিক ছিল, রাহুলকে প্রথমে বলটা কালেক্ট করতে হবে, দেন রাহুলকে বলটা স্টাম্পে লাগাতে হবে, তো তার মধ্যে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড নষ্ট হয়ে যায়। সুতরাং রাহুল সেগুলো পারছেন না, বাট অ্যাটলিস্ট যেগুলো রেগুলার স্টাম্পিং সেগুলো কিন্তু রাহুলকে করতে হবে, সিম্পল। তো ফিল্ডিং ভারতকে আরও অনেক ইমপ্রুভ করতে হবে। এই ফিল্ডিং দেখে আমি আসলেই হতাশ। গোটা ম্যাচে ভারতের সবচেয়ে বেশি কিছু দেখে যদি হতাশ হই আমি, সেটা ফিল্ডিং। বোলিং খুব ভালো হয়েছে, শামির, ফাইফার, আবারও মানে শামি তো ওডিআই
ওডিআই না, স্বামী যে কোনো আইসিসি টুর্নামেন্টে যখনই আসেন মানে আলাদাই একটা আশা দিয়ে যান আমাদের সবাইকে যে না স্বামী আছেন। মানে বুমরা নেই, সত্যি বলতে যে স্বামী বুমরার অভাব কিন্তু টের পেতে দেননি শুরু থেকে একদম। এই যে শুরুতেই স্বামী এবং হর্ষিত উইকেট তুললেন, এটা ঠিক বুমরাকে মনে করিয়ে দিয়েছে। বুমরার অনুপস্থিতিতে ভারতের পাওয়ার প্লে এতটা ভালো হয়েছে, আসলেই কিন্তু দুর্দান্ত। হর্ষিত 3টে উইকেট তুললেন। আজকে নতুন বলে হর্ষিতও কিন্তু ভালো বোলিং করেছেন, যেটা তার একটা সমস্যার ব্যাপার ছিল। স্বামী কামব্যাক করেছেন। হার্দিকের একটু তো প্রশ্ন উঠছে, হার্দিককে ঠিক কিভাবে তারা ব্যবহার করবে, কারণ মাত্র 4টে ওভার হার্দিককে দিয়ে করানো হয়েছে। সো ওটা একটু দেখতে হবে। যেহেতু হর্ষদীপ আজকে খেলেননি, ভারত তো একটা ম্যাচ জিতেও নিল, উইনিং কম্বিনেশন। ভারত মেবি পরের ম্যাচে ভাঙবেও না, সেম গ্রাউন্ড যেহেতু, সুতরাং হয়তো হর্ষদীপ পরের ম্যাচেও খেলবে না। বাট হার্দিককে কিন্তু অ্যাকচুয়ালি আর একটু বেটার কিছু করতে হবে, বা আর একটু 2-1 ওভার যদি বেশি বোলিং পান তাহলে দেখতে হবে। যাই হোক, অক্ষর 2টো বলই দারুণ ছিল, এবং মানে একজন হ্যাট্রিক যদি মিস করেন, এরকম ক্যাচ মিসে, তাহলে তো তার খারাপ লাগবেই। যাই হোক, কি আর করা যাবে, বাট ভালো বোলিং করেছেন অক্ষর, খুব সুন্দর। এবং জাদেজা, কুলদীপকে একটু মানে নড়বড়ে লাগছিল বোলিংয়ের ক্ষেত্রে। ইভেন আজকে কুলদীপের থেকে রিশাদ হোসেন বেশি টার্ন পেয়েছেন, সুতরাং এটা কুলদীপকে একটু ভাবতে হবে যে টার্ন রয়েছে পিচে, তাহলে সেই টার্নটাকে আমি কাজে লাগিয়ে কীভাবে উইকেটটা তুলব। বাট মেবি এই সেম টিমই থাকবে, কোনো চেঞ্জ আমি অন্তত দেখছি না। বোলিং ভালো হয়েছে, বোলিং আসলেই ভালো হয়েছে, কিন্তু সেই বোলিংয়ের মাঝেও যে অড জিনিস ছিল সেটা হলো ফিল্ডিং। মানে ভারতের ফিল্ডারদের জন্য মেডেল রয়েছে, ব্যাচ রয়েছে, ওই একটা ম্যাচ শেষে প্রত্যেকে একটা মেডেল দেওয়া হয় না, তাহলে সেখানে ভারত কিভাবে এই ফিল্ডিংটা করছে, তাই না? আরও বেশি খিদে থাকা উচিত ভালো ফিল্ডিং করার জন্য। মিডিল ওভারগুলোতে ওই ক্যাচ মিস বাদ দিয়ে আমি বলতেই পারি যে তাওহিদ এবং জাকের আসলেই খুব ধৈর্য ধরে ক্রিজে পড়েছিলেন। মানে ভালো বোলিং করার পরও উইকেট তুলতে তারা সক্ষম হয়নি, কারণ আসলেই তারা ক্রিজে পড়েছিল। তো 228 ঠিকই আছে, ভারতের জন্য 228 শেষ করা একদমই কঠিন নয়, এবং ওখানেই ভারত 75% ম্যাচটা জিতে গেছিল। আরও 10% ভারত জিতে গেল যখন রোহিত শর্মা ওই জায়গাতে একটা দারুণ শুরু করলেন। কিন্তু স্টিল আমি বলবো রোহিতের ইনিংস দেখে আমি সন্তুষ্ট নই। আমি এই দুবাইতে অন্তত রোহিতের থেকে ওই অ্যাপ্রোচ চাই না, একদমই চাই না। মানে রোহিত আজকে যেভাবে আউট হলেন, 113 স্ট্রাইক রেট, খুব ভালো, কিন্তু 36 বলে 41 করে রোহিত আউট কেন হলেন? মানে কি দরকার ছিল? রান 300 350 রান দরকার টার্গেট, যে একটা ভালো শুরু করতেই হবে, পাওয়ার প্লেতে 100 তুলে দিতে হবে, সেটা কি করতেই হবে? দেখুন, আমরা সবাই জানি রোহিত যদি 41-এর জায়গায় 81 অব্দি গিয়ে থামতেন, ভারত এই ম্যাচটা 35 ওভারের মধ্যে জিততো, আমরা সবাই জানি। বাট কেন 41-এ আউট হয়ে কী লাভ? 41-এ আউট হয়ে? আমি রোহিতের এই অ্যাপ্রোচ দেখতে চাই না, সিম্পল। অনেকে হয়তো এই অ্যাপ্রোচ দেখেও খুশি হতে পারেন, ইভেন কমেন্টেটাররা তো প্রচুর প্রশংসা করছেন যে রোহিত কোনোদিনও মানে নিজের জন্য খেলে না, সবসময় টিমের জন্য, টিমের জয়ের জন্য খেলেন। বাট স্টিল এই ইনিংস দেখতে আমি চাই না রোহিতের থেকে। এটা কি 41 রান করে আউট হলেন, কি হলো? সো রোহিতকে মেবি পরের ম্যাচে অ্যাপ্রোচটা কিছুটা হলেও বদলাতে হবে। এবং রোহিত প্রথম ওভার থেকে ছটফট করছিলেন। মুস্তাফিজুরের যে ফার্স্ট ওভারটা যেটা হলো, রোহিত আসলে কিন্তু বারবার বেরিয়ে আসছিলেন, কানেক্ট করতে পারছিলেন না। তারপরে রোহিত মানে শর্ট সিলেকশনগুলো একটু চেঞ্জ করে অন্যভাবে খেললেন, তো রানও পেলেন। বাট ওই সেই মারতে গিয়ে আউট হলেন। শুধু রোহিত না, প্রত্যেকে, রোহিত বলুন, কোহলি বলুন, শ্রেয়াস আয়ার বলুন, প্রত্যেকে ওই একভাবে, ইভেন অক্ষর প্যাটেল ওই একভাবে উইকেট ছুঁড়ে আসা যাকে বলে, চলো ঠিকঠাক চলছে, চলো একটু ম্যাচটা একটু থ্রিলিং করে দিই, চলো উইকেট দিয়ে আসি, এরকম করলে কিন্তু হবে না। তো রোহিত ঠিকঠাক শুরু করেছিলেন, বাট আরও বেটার করতে হবে। কোহলি স্ট্রাগল করছিলেন বটে। কোহলি কমেন্ট্রি বক্সে আজকে দেখলাম মেবি রবিন উথাপ্পা বলছিলেন যে কোহলি নাকি প্রত্যেকটা বল মিডল করার চেষ্টা করছেন, যেটা কোহলি আগে করতেন না। এবার সেটা ওই এজের জন্য তিনি করছেন, নাকি একটু কোথাও না কোথাও গিয়ে কিছু চেঞ্জ করার প্রয়োজন মনে করছেন, সে কারণে করছেন, আমি জানি না। বাট কোহলি আসলে অফ স্টাম্পের বাইরের বলে একটু তো চাপে আছেন, বোঝা যাচ্ছে। যে বলটাতে কোহলি আউট হলেন, তার ঠিক আগের বলে রিশাদ ঠিক ওই সেম আদিল রশিদ টাইপের বোলিং দিয়েছিলেন, অফ স্টাম্পের বাইরে একটু টার্ন খাওয়ানো বল, এবং সেটা কোহলি বিট খেয়েছিলেন। পরের বলেই কোহলি একটা লেট কাট মারতে গেলেন, বাট হলো না, ঠিকঠাক জায়গায় কানেক্ট হলো না। এবং সো কোহলিকে একটু দেখতে হবে। শ্রেয়াস আয়ার ঠিকঠাকই ছিলেন, ভালোই ফর্মে চলছিলেন, আজকে কেন যে ওই শটটা খেলতে গেলেন। ইভেন অক্ষর প্যাটেল ওই যে শটটা কেন খেলতে গেলেন আমি বুঝলাম না। শ্রেয়াস এবং অক্ষরের শট দেখে আমি আসলেই বুঝলাম না যে কেন মারতে গেলেন তারা, দরকারই ছিল না, ভারত ইজি ম্যাচটা জিতছিল, তাই না? রাহুল শেষ দিকে ম্যাচ জিতিয়ে এলেন, বাট দিনের শেষে শুভমান গিলকে বলা হয় না আহমেদাবাদ বুলি, হোম ট্র্যাক বুলি, এটা তো আহমেদাবাদে খেলা হলো না, দুবাই ভারতের হোম গ্রাউন্ডও নয়, তাহলে এবার কোথায় গেল বুলি? দারুণ খেলেছেন, দারুণ খেলেছেন। গিল জানতেন যে এখানে যদি আমি ক্রিজে পড়ে থাকি ম্যাচটা ইজিলি বেরিয়ে আসবে। প্রথম ইনিংসে তাওহিদ হৃদয় জাকের আলী ঠিক যে কাজটা করেছিলেন, ক্রিজে পড়েছিলেন, এটা ওডিআই ফরম্যাট ভাই। তুমি যদি ক্রিজে পড়ে থাকো, তুমি যদি সেট হয়ে যাও, তোমার ব্যাটের রান আসবেই,
স্কিল তো অবশ্যই লাগবে, কিন্তু ক্রিজের টাইম কাটাতে হবে, বিশেষ করে এতগুলো উইকেট পড়ে গেলে ক্রিজের টাইম কাটাতে হবে। তারা সেটাই করলেন, তাই হলো। গিলও তাই। আপনি দেখুন রোহিত শর্মা ফার্স্ট ওভার থেকেই মারার মুডে ছিলেন, কিন্তু গিল প্রথম একটা বল যখন দেখলেন যে বল একটু সুইং আছে, গিল কিন্তু দ্বিতীয় বলটা পুরো ছেড়ে দিলেন। আপনি দেখুন ইনিংসের হাইলাইটস, একদম শুরুতে গিল একটা বল ইজি ছেড়ে দিয়েছেন, অফ স্টাম্পের অনেক বাইরের বল। সুতরাং গিল ধরে খেলেছেন, বুঝে খেলেছেন যে আমাকে ক্রিজের টাইম কাটাতে হবে, সিম্পল। সো দারুণ সেঞ্চুরি, 129 বলে 101, ফাটাফাটি। ম্যান অফ দ্য ম্যাচ নিঃসন্দেহে শুভমান গিল, এবং শেষ 4টে ম্যাচে 2টো সেঞ্চুরি, 2টো হাফ সেঞ্চুরি, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন। সেই 2023-এর ফর্ম আবারও ফিরে এসেছে শুভমান গিলের। এবং টেস্ট টি20 আমি আপাতত সরিয়েই রাখছি, বাট ওডিআই ফরম্যাটে গিল যে কতটা ভালো প্লেয়ার সেটা আলাদা করে কিছু বলতে হবে না। ইভেন যখন কোহলির এরকম অফ ফর্ম চলছে, তখন গিলের থেকে এরকম ইনিংস, ক্রিজে পড়ে থাকার মতো ইনিংসে কতটা দরকার সেটা আলাদা করে আশা করি বলার দরকার। সো ভারত 6 উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করলো। পরের ম্যাচেই পাকিস্তান, সেই ম্যাচটা জিতলে প্রায় পরের রাউন্ডে তারা পৌঁছেই যাবে। সুতরাং আপাতত ভারতকে জাস্ট যে জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে সেটা হলো ক্যাচ ঠিকঠাক ধরো, সিম্পল। বোলিং ভালো হচ্ছে, ব্যাটিংয়ের ওই উইকেট ছুড়ে আসা বাদ দিয়ে ঠিকঠাকই আছে। পিচ তো স্লো, এমন না যে খুব ধীরে সুস্থে খেলছিল, সিঙ্গেল কেন হচ্ছে, কেন 4 আসছে না, পড়ে থাকতে হতো। ওখানে আরও 2টো উইকেট পড়ে গেলে তখন আসলেই চাপ বাড়তো। ঠিক আছে, তো ভারতকে ক্যাচিং বা ফিল্ডিংটা ঠিকঠাক করতে হবে, ব্যাটিংটা আরেকটু কিছু দায়িত্ব নিতে হবে সিনিয়রদের। আমি আজকেই সকালে ভিডিওতে বলেছিলাম যে যদি হার্দিক পান্ডিয়াকে নামতে হয় তাহলে আমি বলবো যে ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতা, কারণ হার্দিককে যদি নামতে হয় তাহলে ভারতের ব্যাটিং কতটা সফল হয়েছে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকবে। হার্দিককে নামতে হয়নি, সো ঠিক আছে। আর বাকি সব কিছু ঠিকঠাক হয়েছে, ভারতের জন্য খুব একটা চাপ বা চিন্তার কিছু নেই। মেবি নেক্সট ম্যাচে তারা অন্যভাবে কিছু প্ল্যানিং করুক। বাংলাদেশের যদি বলি, বাংলাদেশের অবশ্যই চিন্তার কারণ ব্যাটিং লাইন আপ, যে ব্যাটিংটা তারা করেছে অন্তত টপ অর্ডার, সেটা কিন্তু একেবারেই অ্যাকসেপ্টেড নয়, একেবারেই নয়। সুতরাং তাদেরকে ব্যাটিং অর্ডার ঠিকঠাক, ব্যাটিং অর্ডার না মানে ব্যাটিংটা ঠিকঠাক সামলাতে হবে। এই ব্যাটিং করলে মুশকিল। এরপরে তো পাকিস্তানে তারা খেলতে যাচ্ছে রাওয়ালপিন্ডি, যেখানে 350 রানই উঠছে, বা সেই 350 রানের পিচে এইরকম ব্যাটিং করলে তো আসলেই মুশকিল, তাই না? সেখানে ক্রিজে পড়ে থাকতেও আপনার ইচ্ছা করবে না, আপনার মনে হবে যে রান আসছে, কিন্তু দ্যাটস ইট। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভারত এগিয়ে গেল, বাট এটুকুনি তো বলতেই পারি যে এখানেই সব কিছু শেষ নয়, এখনও ভারতকে প্রত্যেকটা ম্যাচ টার্গেট করে এগোতে হবে। তবে আজকের ম্যাচে যে পারফরমেন্সটা হলো, কিছু ভুল ত্রুটি শুধরে নিলে ভারত কিন্তু আসলেই শেষ পর্যন্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার মতনই টিম।